গুড ইভিনিং, ওয়েলকাম টু দেবটেনমেন্ট। আমি দেবজ্যোতি চক্রবর্তী রয়েছি তোমাদের জন্য, এবং আজকে একটি বিশেষ দিন, যে কারণে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আর আজকে অবশ্যই যে প্রশ্নোত্তরগুলো নিয়ে রয়েছি সেগুলো অবশ্যই তোমাদের এএনএম এবং জিএনএম নার্সিং এর জন্য। তো এএনএম এবং জিএনএম এন্ট্রান্সে কি ধরনের প্রশ্ন হয় তা তোমাদের জানানোর জন্য কিন্তু আজকের এই ক্লাস। আর তোমরা সবাই জানো যে এএনএম এবং জিএনএম এর সিলেবাসে কিন্তু ম্যাক্সিমাম এরিয়াটা কিন্তু বায়োলজি জুড়ে রয়েছে, এবং বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স যে পোর্শনটা তোমাদের নিয়ে রয়েছে তার মধ্যে 50 নাম্বার 50 মার্কস বায়োলজি থেকে আসবে, এবং সেই 50 নাম্বার কিভাবে অতি সহজে পাওয়া যায় সেটাই আমরা আজকে খেলার ছলে জানবো, থ্রু এন্টারটেনমেন্ট জানবো। তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি তোমাদের সঙ্গে। খুব কম সময়ে একদম T20, একদম টপ 20 কোশ্চেন আমি দেবজ্যোতি স্যার তোমাদেরকে সলভ করাচ্ছি। তাহলে চলো আজকে সেই দিন। আচ্ছা, আজকে কেন আমি করাচ্ছি? আজকে হচ্ছে এই মহিয়সী নারীর জন্মদিন, যাকে আমরা দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে চিনি। ইনি আর কেউ নন, আমাদের অতি প্রিয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 1820 সালে আজকের তিনি 12ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইটালিতে। তো আজকের যে এই মহান পেশা নার্সিং, এটা কিন্তু এনার হাত ধরেই এসেছে, বা সেবিকাদের যে পেশাটা সেটা কিন্তু এনার হাত ধরেই এসেছে। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আর বিলম্ব না করে আমি কিন্তু শুরু করছি আজকের কিন্তু টপ 20 কোশ্চেন। তো চলো তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে, তাহলে তোমাদের জন্য আসতে চলেছে কোশ্চেন নাম্বার 1। তো চলো আজকের প্রথম কোশ্চেন কি আছে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য রয়েছে দ্য বাইল সল্ট পিত্ত লবণ কি বৃদ্ধি করে। দ্য বাইল সল্ট ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি। পিত্ত লবণ কি বৃদ্ধি করে? পিত্ত লবণ। তো পিত্ত লবণ কি বৃদ্ধি করে? সিক্রেটিন, পেরিস্টালসিস, প্যানক্রিয়াটিক কোএনজাইম, এলিমেন্টারি ক্যানেল। এই চারটি অপশন রয়েছে। হ্যাঁ, এবার তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার প্রশ্ন আপনি ইংরেজিতে করেছেন কেন, বাংলা হরফে না করে? হ্যাঁ, করেছি ইচ্ছে করি, কারণ বাংলা হরফে পড়ে গেলে কোনো টার্ম যদি ইংলিশে আসে সেটা তোমার সমস্যায় ফেলবে। কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাকে বাংলা মানে করে দিচ্ছি। পিত্ত লবণ কিসের সক্রিয়তা বৃদ্ধি করে? সিক্রেটিন, পেরিস্টালসিস, প্যানক্রিয়াটিক কোএনজাইম এবং এলিমেন্টারি ক্যানেল। তাহলে এটা জানতে হবে পিত্ত লবণ। তাহলে পিত্ত লবণ কে কে আছে? কি কি পিত্ত লবণের নাম জানো? তোমরা জানো সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টার্কোকোলেট। কি কি জানো? সোডিয়াম গ্লাইকোকোলেট পড়েছো তোমরা, আমি তাও বলে দিলাম। সোডিয়াম গ্লাইকোকোলেট আর হচ্ছে সোডিয়াম টার্কোকোলেট। টার্কোকোলেট, ঠিক আছে, টার্কোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টার্কোকোলেট, এই দুটো হচ্ছে কি পিত্ত লবণ। আর পিত্ত লবণ কি করে? অবশ্যই প্যানক্রিয়াটিক কোএনজাইম, অগ্নাশয় থেকে যে কোএনজাইম গুলো হয় তার কিন্তু অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করে। তাহলে অপশন কি হয়ে গেল? অপশন হয়ে গেল সি। সিক্রেটিন হচ্ছে একটি হরমোন। পেরিস্টালসিস কি করে? আমাদের যে গ্রাস নালীর মধ্যে দিয়ে আমরা যে খাবারটা খাই সেই খাদ্যটা মুখগহ্বর থেকে পাকস্থলীতে এই পেরিস্টালসিস প্রসেসেই কিন্তু আসে। আর এলিমেন্টারি ক্যানেল বলতে আমাদের যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলে থাকি সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, পরিপাক নালী। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য, স্যান্ড ফ্লাই ইজ দ্য ভেক্টর অফ। স্যান্ড ফ্লাই বা বালি মাছি, সেই সেন্সে আমরা যদি বলতে পারি, কার ভেক্টর বা কোন রোগের বাহক? ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, কালাজ্বর, ডেঙ্গু। কোন রোগের বাহক? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তো কোশ্চেন নাম্বার 2 তে আমি রয়েছি এখন। তোমাদের জন্য কি হবে? স্যান্ড ফ্লাই বালি মাছি হচ্ছে কি অবশ্যই কালাজ্বরের কিন্তু বাহক। আর এই কালাজ্বরের বাহকটা হচ্ছে বালি মাছি। কিন্তু কালাজ্বরের জন্য দায়ী কে? কালাজ্বরের জন্য দায়ী হচ্ছে একটি প্রোটোজোয়া। দায়ী কে বললাম? প্রোটোজোয়া। সেই প্রোটোজোয়ার নাম কি? সেই প্রোটোজোয়ার নাম হচ্ছে লেশম্যানিয়া ডোনোভানি। কি বললাম? লেশম্যানিয়া ডোনোভানি। এবং এই কালাজ্বরটি প্রথম দমদম অঞ্চলে হয়েছিল বলে একে আমরা কি বলতে পারি? দমদম ফিভার। কি বললাম? দমদম ফিভার। তাহলে কোন রোগকে দমদম ফিভার বলা হয়? কালাজ্বরকে দমদম ফিভার বলা হচ্ছে। আর এই কালাজ্বর যে দমদম ফিভার বললাম, এই দমদম ফিভারের এগেইনস্টে কি প্রথম প্রতিষেধক আবিষ্কার করেছিল তোমাদের জানা আছে? পারবে অবশ্যই, বাঙালি বিজ্ঞানী ইউএন ব্রহ্মচারী কিন্তু প্রথম তিনি দমদম ফিভারের এগেইনস্টে এটা কিন্তু চালু করেছিলেন। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সেই যে প্রতিষেধকটা আবিষ্কার করেছিলেন, সেই প্রতিষেধকটার নাম কি? ইউরিয়াস টিবামাইন। কি বললাম? ইউরিয়াস টিবামাইন।
ঠিক আছে। এবার বলে দিই ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী হচ্ছে কি একটি প্রোটোজোয়া, তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। তার বিভিন্ন স্পিসিস আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। কি বললাম? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। যদিও কোশ্চেনে নেই তাও আমি বলে দিচ্ছি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এই নামটা মনে রেখে দাও, কারণ এটা ম্যালেরিয়ার জন্য দায়ী। কোন ম্যালেরিয়া? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সবথেকে যেটা লেথাল বা সবথেকে বেশি জীবনহানিকর। ঠিক আছে। স্লিপিং সিকনেসের জন্য দায়ীও একটা প্রোটোজোয়া, যার নাম হচ্ছে কি লেশম্যানিয়া, যার নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। এটাও একটা প্রোটোজোয়া, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। কেন আমি এই কোশ্চেনটা দেখাচ্ছি? জিটা স্মল হবে, স্পিসিস যেহেতু গ্যাম্বিয়েন্স, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। তাহলে যদি এই কোশ্চেনটা একই রকম ভাবে দিতে পারতো, ফাইন্ড আউট দ্য অড ওয়ান, নিম্নলিখিত কোনটি অড, ঠিক আছে, কোনটিকে বাদ, মানে বৈসাদৃশ্য কোনটা? ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস এবং কালাজ্বর তিনটি হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, ডেঙ্গু কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তাহলে একই সঙ্গে আমরা একই প্রশ্নের মোড়কে কখনো আমরা রোগ হিসেবে জানলাম, কখনো আমরা তার ওষুধ জানছি, আবার কখনো তার হিসেবে কি রোগ, কোন ঘটিত রোগ বা কোন প্রোটোজোয়ার কারণে বা কজার অর্গানিজমটা কি, তাহলে লিস্টেও কিন্তু জেনে নিলাম। তাহলে আর বিলম্ব না করে আমি চলে যাচ্ছি থার্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার থার্ড, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন। আমাদের শরীরের সবথেকে যে প্রোটিনটা সবথেকে বেশি পাওয়া যায় সেই প্রোটিনটার নাম কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, টিবিউলিন, কোলাজেন। মনে রাখবে সবথেকে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে অবশ্যই বললাম কোলাজেন। কি বললাম? কোলাজেন প্রোটিন আমাদের দেহে সবচেয়ে বেশি পাওয়া যায়। আরেকটা বলে দিই টিবিউলিন কি? তোমরা স্পিন্ডিল ফাইবার পড়েছো, বেম তন্তু পড়েছো, স্পিন্ডিল ফাইবার বা বেম তন্তু। সেই বেম তন্তু তৈরি করতে কোন প্রোটিন লাগে? টিবিউলিন প্রোটিন লাগে, যেটি G2 ফেজে তৈরি হয়। কোষ বিভাজনের কোন ফেজে তৈরি হয়? G2 ফেজে তৈরি হয়। মনে রাখবে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অফ হিউম্যান বডি, ঠিক আছে। কিন্তু যদি কোশ্চেনটা দিত মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অফ নেচার, প্রকৃতির সবথেকে বেশি অ্যাবান্ডেন্ট প্রোটিন কোনটা, তাহলে অ্যান্সার করে আসবে রুবিস্কো এনজাইম। এই সেই রুবিস্কো যেটা বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইডকে ট্র্যাপ করতে সাহায্য করে। আর তোমরা প্রত্যেকেই জানো আরইউবিপি ক্যান ট্র্যাপ CO2 থ্রু রুবিস্কো এনজাইম। আরইউবিপি কি করে? কার্বন ডাই অক্সাইডকে ট্র্যাপ করে নিতে পারে এই রুবিস্কো উৎসেচকের মাধ্যমে। তাহলে কোশ্চেন কি বললাম? যদি প্রশ্ন দেয় মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অফ হিউম্যান বডি, তাহলে অ্যান্সার কি করবে? কোলাজেন। আর যদি বলে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অফ নেচার, প্রকৃতিতে পাওয়া যায় রুবিস্কো। তাহলে রুবিস্কো অ্যাকচুয়ালি কাদের বডিতে পাওয়া যায়? রুবিস্কো পাওয়া যায় প্ল্যান্ট, উদ্ভিদের দেহে পাওয়া যায়। তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিনের পরে দেখতে হবে আর কিছু বলা আছে কিনা। আর টিবিউলিনের কথা বললাম কি? টিবিউলিন আমাদের কিন্তু স্পিন্ডিল ফাইবার বা কোষ বিভাজনের সময় বেম তন্তুতে সাহায্য করে। আর অ্যালবুমিন, গ্লোবিউলিন, সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন, এগুলো তোমরা রক্তে থাকো, এই প্রোটিনগুলো তোমরা জানো, প্লাজমা প্রোটিনও বলা যেতে পারে। জে সেট ক্রোমোজোম, ক্রোমোজোমের ক্ষেত্রে কোনগুলোকে জে সেট ক্রোমোজোমস আর জে সেট ক্রোমোজোমস আর কি বললাম? যে ক্রোমোজোমগুলোকে যে আকৃতির দেখতে হয় সেটাকে অবশ্যই জে সেট ক্রোমোজোমটা হচ্ছে গিয়ে অ্যাক্টোসেন্ট্রিক বা সাবটেরোসেন্ট্রিক। অ্যান্সার হয়ে গেল অপশন ডি, সাবটেরোসেন্ট্রিক। ঠিক আছে। তাহলে মেটাসেন্ট্রিককে কেমন দেখতে হয়? মেটাসেন্ট্রিককে দেখতে হয় ভি সেপ্ট। সাবমেটাসেন্ট্রিককে কেমন দেখতে হয়? সাবমেটাসেন্ট্রিককে দেখতে হয় এল সেপ্ট। টেরোসেন্ট্রিককে কেমন দেখতে হয়? আই সেপ্ট। আর অ্যাক্টোসেন্ট্রিককে দেখতে হয় জে সেপ্ট। তাহলে ভি, এল, আই এন্ড জে সেপ্ট এই চার ধরনের ক্রোমোজোম কোন সেল ডিভিশনে দেখা যায়? এই চার ধরনের কোষ বিভাজন কিন্তু অ্যানাফেজে দেখা যায়, এই চার ধরনের ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমগুলো তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? অ্যাকর্ডিং টু পজিশন অফ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। এ নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আনবো পরবর্তী ক্ষেত্রে। তোমরা কারা কারা ইন্টারেস্ট অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কারণ ক্রোমোজোমের ক্লাসিফিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো যাই পরবর্তী প্রশ্নে। অ্যাক্রোজোম ইজ ডিরাইভড ফ্রম, অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়? অ্যাক্রোজোম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। অ্যাক্রোজোম তৈরি হয় কোন কোষীয় অঙ্গাণু থেকে? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, মেসোজোম। আচ্ছা আবারও বলছি, ইংলিশ কোশ্চেন থেকে তোমরা ঘাবড়ে যেও না, কারণ তোমাদের পুরো নার্সিং সিলেবাসটাই কিন্তু তোমাদেরকে গিয়ে ইংলিশেই পড়তে হবে।
তাই মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তা সূর্য হাসে। তাই তোমরা যদিও ভাবছো যে বাংলা দিয়ে বৈতরণী পার করে দেবে, এরপরে তোমাদেরকে প্রত্যেকটা টার্মিনোলজি নার্সিং এ কিন্তু ইংলিশেই পড়তে হবে। তোমাদের যে দিদিরা এবং দাদারা যারা নার্সিং এর সঙ্গে যুক্ত বা পড়াশোনা করছে, তাদের একটু জিজ্ঞেস করলেই তোমরা কিন্তু জানতে পারবে। আর আমার কাছ থেকে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি নার্সিং এ কিন্তু চান্স পেয়েছে এবং অনায়াসে তারা কিন্তু মানে কেউ ট্রেনিং নিচ্ছে, কেউ অলরেডি চাকরি পেয়ে গেছে। আগে যারা পেয়েছে তারা বিএসসি তে পেয়েছে, আর জাস্ট গত বছর থেকেই কিন্তু এএনএম জিএনএম এর পরীক্ষা শুরু হয়েছে। অলরেডি গত বছর যারা পেয়েছে তারা এখন বুঝতে পারছে যে কতটা ইংরেজি জানা প্রয়োজন এবং তার সাথে সাথে তৈরি থাকা প্রয়োজন। তো অ্যাক্রোনিম জিনিসটা কি সেটা আগে বলি। অ্যাক্রোনিম তৈরি হয় গলগি বডি থেকে। আচ্ছা, মেল গ্যামেটের নাম কি? ছেলেদের ক্ষেত্রে বা মেল গ্যামেটের নাম হচ্ছে স্পার্ম। একটা স্পার্মের যদি আমি ছবি আঁকি, এরকম একটা স্পার্মকে দেখতে হয়। তো শুক্রাণুর মূলত তিনটে অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে নেক, এছাড়াও নেক পরবর্তী ক্ষেত্রে আরেকটি অংশ থাকে যেটা আমরা বলে থাকি মিডিল পিস। কি বললাম? মিডিল পিস। আর এই নিচের অংশটিকে আমরা টেল বা ফ্লাজেলা বলতে পারি। তো শুক্রাণুর ল্যাজ আছে মানে মুভ করতে পারবে, কিন্তু শুক্রাণুর মাথায় একটা টুপির মতো অংশ থাকে। এই টুপির মতো অংশটাকে রক্ষা করে। এই টুপির মতো অংশটাকেই আমরা বলে থাকি অ্যাক্রোজোম। এবং এই অ্যাক্রোজোম থেকে পরবর্তী ক্ষেত্রে হায়ালুরোনিডেজ, কি বললাম? হায়ালুরোনিডেজ বা স্পার্ম লাইসিন নামক একটা হাইড্রোলাইটিক এনজাইম খরিত হয়, যেটা কিন্তু তৈরি করে লাইসোজোম। যেটা কিন্তু খরিত করে কে বললাম? লাইসোজোম। এই নিয়ে আমি বিস্তারিত আসবো। শুধু তোমরা মনে রাখো অ্যাক্রোজোম মানে কি? অ্যাক্রোজোম মানে হচ্ছে ক্যাপ অফ স্পার্ম, যেটা কোত্থেকে তৈরি হয়? গলগি বডি তৈরি করে, গলগি বডি। চলো যাই পরবর্তী প্রশ্ন। The digestion of carbohydrates doesn't take place in, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য কোথায় পাচিত হয় না? শর্করা জাতীয় খাদ্য কোথায় পাচিত হয় না? ওকে, doesn't take place in ইলিয়াম, বাক্টাল ক্যাভিটি, ডিওডিনাম, স্টমাক। কি হবে? ইলিয়াম, বাক্টাল ক্যাভিটি মানে মুখগহ্বর, ডিওডিনাম হচ্ছে ক্ষুদ্রান্তের একটা অংশ, স্টমাক মানে পাকস্থলী। মনে রাখো অবশ্যই স্টমাক, কারণ স্টমাকের পিএইচ থাকে স্ট্রং অ্যাসিডিক, 1.2 থেকে 1.8 হচ্ছে পিএইচ। আর হাই অ্যাসিডিক পিএইচ এ কিন্তু কার্বোহাইড্রেটকে যেগুলো ভাঙতে পারে সেই উৎসেচকগুলো কিন্তু কখনোই কাজ করে না। চলো যাই পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য। হেটেরোসিস্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেটেরোসিস্ট কার ক্ষেত্রে দেখা যায়? হেটেরোসিস্ট ইজ ফাউন্ড ইন ভাইরাস, অ্যাক্টিনোমাইসিটিস, প্রোটোজোয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া মানে তোমরা যাকে নীলাভ সবুজ শৈবাল নামে চেনো, নীলাভ সবুজ শৈবাল বা শ্যাওলা নামে চেনো। ভাইরাস, অ্যাক্টিনোমাইসিটিস, প্রোটোজোয়া। ঠিক আছে? পারবে? এই হেটেরোসিস্টের কাজ হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করা। ঠিক আছে? নাইট্রোজেন ফিক্সেশনের করা। অ্যান্সার হবে অবশ্যই নীলাভ সবুজ শৈবাল। এবার বলে দিই এর কথা একটু। হ্যাঁ শোনো, এই যে নীলাভ সবুজ শৈবাল বা হেটেরোসিস্টের কথা বলছি, অ্যাকচুয়ালি না আমার একটা না খুব মানে কি বলবো, স্যাড লাইফ আছে। খুব একটা মানে প্যাথেটিক একটা লাভ স্টোরি আছে আমার সঙ্গে। আমি চাই না শেয়ার করতে, কিন্তু তাও মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি আমি যেখানে পড়াতে এলাম না, তাদের বাড়িতে দুটো মেয়ে ছিল। ঠিক আছে? তারা দুজনেই আমাকে খুব পছন্দ করতো। ঠিক আছে? তো বড় বোনটার নাম ছিল কি? অ্যানা। বড় বোনটা ছিল অ্যানা, আর ছোট বোনটার নাম ছিল বিনা। এই অ্যানা আর বিনা আমাকে সারাদিন ধরে ফোন করতো, আর আমি সারাদিন ধরে তাদের সাথে আমি আমার জীবনের অমূল্য সময় কি করেছি? নষ্ট করেছি। তাহলে আমার জীবনে অ্যানা বিনার ভূমিকা বুঝতে পারলে? তাহলে অ্যানা আর বিনা আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তাহলে এই অ্যানা আর বিনাই হচ্ছে গিয়ে শত কাণ্ডের মূল গোড়া। তাহলে অ্যানা বিনার নষ্ট হচ্ছে গিয়ে কি বললাম? নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে? তো এখন আমি তোমাদের সাথে যুক্ত হয়ে গেছি। অ্যানাবিনা কি করছে আর নষ্টক কি করছে? এখন তো জানো তোমরা, ফাঁকা তো কেউ থাকবে না, প্রত্যেকেই এনগেজ হয়ে থাকে। অ্যানাবিনা কার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে? অ্যাজোলা বলে একটা ফার্মের সাথে। অ্যাজোলা বলে একটা সবথেকে ছোট অ্যাকোয়াটিক ফার্ম আছে। সবথেকে ছোট জলজ ফার্মের নাম কি বললাম? স্মলেস্ট অ্যাকোয়াটিক ফার্ম অ্যাজোলা। আর নষ্টক একা থাকার পাত্র নয়। নষ্টক কখনো সাইকাসের সাথে তার কোরালয়েড রুট বা সাইকাস বলে একটা আছে প্রবালমূলের সাথে, বা নষ্টক কখনো অ্যান্থোসেরোস বলে একটা, তোমরা পরবর্তী সময় পড়বে, মস। অ্যান্থোসেরোস বলে একটা ব্রায়োফাইটা রয়েছে বা মস জাতীয় উদ্ভিদ রয়েছে, তার সাথে কিন্তু রিলেশনে জড়িয়ে গেছে। আসল কথা কি? এরা সিম্বায়োটিক অ্যাসর্টমেন্টে মিথজীবী সম্পর্কে জড়িয়ে থাকে। অ্যানাবিনা অ্যাজোলি এই জন্য একটা স্পিসিস। কি মনে থাকবে না? অ্যাঞ্জেলিনা জোলি তো মনে রাখতে পেরেছো। তাহলে আশা করি অ্যানাবিনা অ্যাজোলিও পারবে। ঠিক আছে? তাহলে অ্যানাবিনা কার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে?
অ্যানাবিনা অ্যাজোলার সাথে। চলো পরবর্তী প্রশ্নে, হোয়াট ইজ এইচএসকে পাথওয়ে? এইচএসকে এর পুরো নাম হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে। হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে। নিম্নলিখিত কোনটিকে আমরা হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে বলবো? সোজা কথা বলবো C4 সাইকেল। C4 সাইকেল। এবং C4 সাইকেল কেন নাম হচ্ছে? এই পদ্ধতিতে প্রথম উৎপাদিত যৌগের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এটা 4 কার্বন যুক্ত যৌগ। চলো যাই পরবর্তী প্রশ্নে। ডেবুটেন্ট বায়োলজি ইজ ডেবুটেনমেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি রয়েছি দেবজ্যোতি চক্রবর্তী। যেটুকু শেখাবো একদম তোমাদের জন্য কিন্তু টু দা পয়েন্ট অ্যানালাইসিস করছি। প্রত্যেকটা পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতেই পারে এবং স্পেশালি যেহেতু এএনএম জিএনএম এর জন্য বলেছি, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাও, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন, ক্রসিং ওভার। তোমরা পড়েছো ক্রসিং ওভার হয় জেনেটিক, সেক্ষেত্রে তোমরা পড়েছো সেল ডিভিশনের ক্ষেত্রে বা কোষ বিভাজন থেকে এই প্রশ্নটি রয়েছে। ক্রসিং ওভার দেখা যায় কোন ফেজে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এই চারটে। মনে রাখবে ক্রসিং ওভার দেখা যায় প্যাকাইটিনের মধ্যে। এবং প্যাকাইটিনের মধ্যে কিরকম? এটা একটা সিস্টার ক্রোমাটিড, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোমের। কাদের মধ্যে হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। তাহলে ক্রসিং ওভার সংঘটিত হয় কাদের মধ্যে? বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম। মানে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এটি সংঘটিত হয়। আর যে স্থানে ক্রসিং ওভার ঘটলো এই অংশটিকে বলে কায়াজমাটা। কেন কায়াজমাটা বলে? তোমরা গ্রিক ওয়ার্ডে যেমন আলফা, বিটা, গামা, ডেল্টা এরকম নাম শুনেছো। একটা এরকম কাই বলে একটা এক্স এর মতো অংশ আছে, কাই বলে। সেই কাই থেকে কথাটা এসেছে কায়াজমা। কাই থেকে এসেছে কায়াজমা। চলো, রেড রট অফ সুগার কেন। একটা আখের রোগ হয় রেড রট অফ সুগার কেন, ঠিক আছে? রেড রট, ঠিক আছে, মরচে হয় সুগার কেন বা আখের ক্ষেত্রে। সেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ছত্রাক। ছত্রাকটার নাম হচ্ছে কোলিটোটিকা ফালকেটাম। হুইচ ক্রেনিয়াল নার্ভ ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট অফ টাং? এই যে আমরা কথা বলছি, জিহ্বা সঞ্চালন করছি, এর জন্য কোন নার্ভটি দরকার? অপটিক, অলফ্যাক্টরি, হাইপোগ্লসাল, অডিটরি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই অ্যান্সার হবে কি বললাম? হাইপোগ্লসাল। অডিটরি কিন্তু শুনতে সাহায্য করে, অলফ্যাক্টরি কিন্তু ঘ্রাণ নিতে সাহায্য করে। ঘ্রাণেনম অর্ধভোজনম। পাশের বাড়িতে খাসি মাংস হচ্ছে, যদি যেতাম বেশ ভালো লাগতো। অপটিক দেখতে সাহায্য করে, অডিটরি শুনতে, অডিটোরিয়াম তোমরা নামটা শুনেছো। আর হাইপোগ্লসাল এই যে জিভ যে মুভমেন্ট করছি সেটা কিন্তু হেল্প করছে। ওকে, পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর। পেলেগ্রা প্রতিরোধ করে নিয়াসিন। নিয়াসিন মানে কি বলেছিলাম? নিয়াসিন মানে বলেছিলাম ভিটামিন B3, মানে বিথিন, যার আরেকটা নাম হচ্ছে নিকোটিনিক অ্যাসিড। মনে করছে আগের যারা ভিডিওটা দেখোনি, সেখানে আরসিবির ওপর আমি কিন্তু রাইবোফ্লাভিন কিন্তু অ্যানালাইসিস করেছিলাম, B2, B3, ঠিক আছে, সেগুলো আমরা অ্যানালাইসিস করেছিলাম। আর থিয়ামিন হচ্ছে ভিটামিন B1, আর সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন B12। এবং এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে কি অবশ্যই পার্নিসিয়াস অ্যানিমিয়া। কি বললাম? পার্নিসিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে। তো এগুলো বললাম। এবং এপিথেম কিসে হেল্প করে? এপিথেম হেল্পস ইন বাষ্পমোচন, নিঃস্রাবন, শ্বসন, সালোক সংশ্লেষ, ট্রান্সপিরেশন, গাটেশন, রেসপিরেশন, ফটোসিনথেসিস। তাহলে কিসে হেল্প করে বলে গেল? অবশ্যই এপিথেম হচ্ছে গাটেশনে হেল্প করে, কারণ এপিথেম হচ্ছে একটা প্যারেনকাইমা কলা। বোঝার চেষ্টা করো, এপিথেম হচ্ছে একটা প্যারেনকাইমা কলা যেটা একটা ছিদ্র তৈরি করে, যার নাম হচ্ছে হাইডাথোড। কি বললাম? হাইডাথোড। যদি ছবিটা আমি একটু আঁকি ফ্রি হ্যান্ড স্কেচে, এইটা যদি একটা পাতা হয়, এটা বলে লিপ মার্জিন। এই পাতার সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রের মাধ্যমে উদ্ভিদ জল বিন্দু বিন্দু আকারে রাত্রেবেলা পরিত্যাগ করে। এই প্রক্রিয়াটাকে বলে গাটেশন। আর এই ছিদ্রটার নাম কি বললাম? হাইডাথোড। আর এই হাইডাথোড তৈরি করে যে প্যারেনকাইমা টিস্যুটা, তার নাম হচ্ছে এপিথেম, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, মাইকোরাইজা ইজ দ্য সিম্বায়োটিক অ্যাটাচমেন্ট বিটুইন রুট অ্যান্ড, মূল এবং কার মধ্যে সম্পর্ক? মাইকোরাইজা হচ্ছে কি অবশ্যই মূল, এবং কথাটাকে স্প্লিট করো মাইকো আর রাইজা। মাইকো কথার অর্থ হচ্ছে অবশ্যই ফাঙ্গি মানে ছত্রাক, আর রাইজা কথার অর্থ হচ্ছে রুট। তার মানে ছত্রাকের সাথে রুট যদি, মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে ছত্রাক যখন সহাবস্থান করে তাকেই আমরা বলবো মাইকোরাইজা। ওকে, এটা যেমন পাইন গাছের মূলে আমরা দেখতে পাই, এবং আমরা চন্দন গাছ, তোমরা অলরেডি বিভিন্ন সিনেমা দেখছো যেখানে লাল চন্দনের ঘটনা বলা হয়েছে। তো লাল চন্দন কেন মাত্র ওই সাউথ ইন্ডিয়ার স্পেসিফিক জায়গাটাতে হচ্ছে, আমাদের বেঙ্গলে কেন হচ্ছে না?
এই প্রশ্নটা কি এসছে? বারুইপুরেরই কেন পেয়ারা বিখ্যাত, তার আশেপাশের অঞ্চলে কেন সেভাবে পেয়ারা তৈরি হচ্ছে না? তার মূলে মাটিতে থাকা মাইক্রোরাইজাল এফেক্ট কিন্তু কাজ দিচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে মাইক্রোরাইজার উপরেও আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, যেখানে একটোমাইক্রোরাইজার, এন্ডোমাইক্রোরাইজার, একটেন্ডোমাইক্রোরাইজার কিন্তু রোল আমি আলোচনা করব। থার্মোস্ট্যাট অফ হিউম্যান বডি, আমাদের বডির টেম্পারেচার কত? 98.4 ডিগ্রি কি ফারেনহাইট, সেন্টিগ্রেড, কেলভিন, কোনোটাই না। কোনটা বলো? অবশ্যই ফারেনহাইট। তো এই যে এটা 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? এটা যে কনস্ট্যান্ট রাখে সেটাকে, সেটা হচ্ছে তোমরা এই যে হাইপোথ্যালামাসের নাম শুনেছো, সেই হাইপোথ্যালামাস, যে আবার পিটিউটারিকে কন্ট্রোল করে বলে তার আরেকটা নাম হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মানে বাপেরও যেমন বাপ থাকে, তেমনি প্রভু গ্রন্থিকে কে কন্ট্রোল করে? হাইপোথ্যালামাস। পিটিউটারিকে শুধু কি জানো? পিটিউটারিকে বলে মাস্টার গ্ল্যান্ড। থাইরয়েড হচ্ছে গিয়ে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। থাইরয়েডকে আমরা কি বলবো? লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর পিনিয়াল বডিকে বলা হয় থার্ড আই। এবং এই পিনিয়াল বডি থেকে, পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন বেরোয়, যেটা কিন্তু কি করতে পারে? আমাদের ঘুমকে সাহায্য করে, যেটা আমরা বলি স্লিপিং হরমোন। সে নিয়েও আমি পরবর্তী ক্ষেত্রে আরও বিস্তারিত ভিডিও কিন্তু নিয়ে আসবো, যেটা বায়োলজিক্যাল ক্লককে কন্ট্রোল করে, বা আরও বলতে পারি সার্কাডিয়ান রিদিমকে কন্ট্রোল করতে পারি। তাহলে তোমরা কমেন্টে জানাও পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত ওই হরমোনটার নাম কি, যেটা আমাদের স্লিপিং হরমোন নামে পরিচিত, বা সার্কাডিয়ান সাইকেলকে কন্ট্রোল করে, বা আমাদেরকে কি বলা হয়? বায়োলজিক্যাল ক্লককে কন্ট্রোল করে। তাহলে আর দেরি না করে অবশ্যই কমেন্ট বক্সে ওই হরমোনটার নামটা আমাকে জানাও। এটাই তোমাদের জন্য একটা টাস্ক রইল। গাইনোবেসিক স্টাইল কার ক্ষেত্রে দেখা যায়? গাইনোবেসিক স্টাইল দেখা যায় ল্যামিয়েসির ক্ষেত্রে। জিয়াটিন পাওয়া যায় কোত্থেকে বলো? হুইট, রাইস, মেজ, ওট। জিয়াটিন পাওয়া যায় অবশ্যই মেজ, কারণ মেজের সাইন্টিফিক নেম, ভুট্টার বিজ্ঞানসম্মত নাম জিয়া মেজ, সেখান থেকে নাম হচ্ছে জিয়াটিন। এটা এক ধরনের সাইটোকাইনিন। ওকে। হুইচ অর্গান ইজ নোন অ্যাজ উম্ব? কাকে আমরা বলতে পারি? ইউরেটা মানে গবিনি, ইউট্রাস মানে জরায়ু, ভ্যাজাইনা মানে যোনি, ওভিডাক মানে ডিম্বনালী। এর মধ্যে কোনটিকে বলা হয়? অবশ্যই মনে রাখবে ইউটেরাস, যার মধ্যে বেবিটা বড় হয়। আমরা প্রত্যেকেই প্রেগনেন্সি পিরিয়ডে মাদার্স উম্বে আমরা প্রত্যেকে বড় হয়েছি। হুইচ এলিমেন্ট প্রেজেন্ট ইন ইনসুলিন হরমোনের মধ্যে কোন এলিমেন্টটা থাকে? জিঙ্ক, ক্যালসিয়াম, কোবাল্ট, ম্যাঙ্গানিজ। কোনটা থাকে? অবশ্যই অ্যান্সার হবে জিঙ্ক। একটা পেপটাইড। ইকোসিস্টেম টার্মটা কয়েন কে করলো? ওডাম, রেইটার, টেনসলে, হেকেল। ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেছিল অবশ্যই কিন্তু মনে রাখবে এজি ট্যানসলে। আর আর্নেস্ট হেকেল কি করলো? আর্নেস্ট হেকেল যেটা করেছিল ইকোলজি শব্দটি বলেছিল। এটা নিয়ে তোমাদের প্রত্যেকে ভুল করো, তাই ইকোসিস্টেম আর ইকোলজি কে করেছিল সেটা আমি বলে দিলাম। তাহলে আজ আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাহলে স্টেট ইউনিট ডেবুটেনমেন্ট, আবার তোমাদের সঙ্গে এএনএম জিএনএম কিভাবে 50-এ 50 স্কোর করতে হয় তা জানতে গেলে ডেবুটেনমেন্টে চোখ রেখো। এছাড়াও আমার অ্যাক্সেসরি একটি চ্যানেল রয়েছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, ম্যাথমেটিক্স এগুলো তোমাকে হেল্প করবে। সেটি হচ্ছে স্টুডেন্ট টনিক। তো স্টুডেন্ট টনিকেও তোমরা চোখ রাখতে শুরু করবে, তার কিন্তু ডেসক্রিপশনটা, লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তাহলে আজ এটুকুই থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই।